আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাস। আম, হয়তো আগের পর্বে অনেকে আছো, নতুন পর্বে কেউ আছো। আহ, যারা হচ্ছে নতুন নতুন জয়েন করছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে থেকে আমাদের হচ্ছে ফোর্থ পর্ব শুরু, যেখানে হচ্ছে আমরা ইনশাল্লাহ ফার্স্ট পেপার চ্যাপ্টারটা শেষ করে ফেলবো আর কি, বাকি অংশটুক। হ্যাঁ, মানে ফার্স্ট পেপারের এই 4 নাম্বারের যে লাস্টটুক বাকি আছে প্লাস 5 নাম্বার, এই দুইটা মিলে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। এই তো। তো আমরা হচ্ছে আর 1-2টা মিনিট অপেক্ষা করে তারপর হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের বাকি ছোট্ট বন্ধুরা জয়েন করুক। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। ওকে। আচ্ছা, মোটামুটি আমাদের 2 মিনিট হয়ে গেছে। তো অনেকেই হচ্ছে একসাথে এসে পড়ছো, জয়েন করে ফেলছো। সো আজকের টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আজকে হচ্ছে ভাইয়া আমরা পড়বো বাফার দ্রবণের আসল পার্টটা। বাফার দ্রবণটা মানে ম্যাথ সহ বাফারের যতটুকু এক্সটেন্ডেড ভার্সন আছে, যেটা অ্যাডমিশনেও কাজে লাগবে, হ্যাঁ, ওই সব জিনিসপত্রগুলো পড়বো। প্লাস হচ্ছে আমাদের পাশাপাশি একটা ছোট্ট কাজ থাকবে, যে পিএইচ এর একটা গুরুত্ব টাইপের জিনিসপত্রগুলো একটু পড়বো। এই আজকের লেকচারটা তেমন একটা বড় না, কিন্তু এই লেকচার থেকে একটা সৃজনশীল আসবেই। হ্যাঁ, কারণ হচ্ছে বাফার থেকে একটা সিকিউ আসেই, সবসময় আসে। যারা হচ্ছে একটু কোশ্চেন ব্যাংক ঘাটছো জানবা, এই আর কি। তো চলো আমরা হচ্ছে আস্তে ধীরে ক্লাসটা শুরু করে ফেলি। আর আজকে ওই কিউএনএ সেকশনে কিন্তু কেউ নাই। হ্যাঁ, তো ভাইয়া হচ্ছে কি করব, জিনিসগুলো পড়াই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা চ্যাট বক্সে করতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে অনেকে চলে আসছো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন শুরু করে দিচ্ছি। আচ্ছা, তোমরা হচ্ছে আপাতত আমি হ্যান্ড রেজ অপশনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, কারণ ওই যে স্ক্রিনটা একটু ঝামেলা করে। হ্যাঁ, ওকে। সো চলো স্টার্ট করে দিই ক্লাসটা। C21 রাসায়নিক পরিবর্তন নিয়ে আমাদের পড়াশোনা। তো চলো স্টার্ট করি। দেখো, আমরা বাফার দ্রবণ আগের পর্বে পড়ছিলাম, বুঝছো? তো ওইটার একটু রিভিউটা দিই তোমাদেরকে, আসলে কিভাবে কি শুরু করতে হয় না করতে হয় সেগুলো একটু বলবো। তো চলো স্টার্ট করি। প্রথমে, বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। গেল। তোমাদের আশা করি মনে আছে অম্লীয় বাফারে কি কি থাকবে। অম্লীয় বাফার থাকবে হচ্ছে দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী লবণ, তাই তো? ঠিক তেমনি ক্ষারীয় বাফারে কি থাকবে, দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী লবণ। এই জিনিসটা কিন্তু থাকবে। আবার তোমাদের আশা করি ভাই এটাও বলছিলাম যে দুর্বল অম্ল বলতে আসলে কাদের বোঝায় বলি, সকল জৈব অ্যাসিড। সকল জৈব অ্যাসিড, সকল জৈব অ্যাসিড বলতে ওই যে COOH আছে আর কি। সকল জৈব অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড H2CO3, এরা হচ্ছে দুর্বল অম্ল। আর দুর্বল ক্ষার কারা, এটা লেখো। তোমরা হয়তো নাম শুনছো যে মুক্ত মূলক টাইপের একটা ফ্রি রেডিক্যালের নাম শুনছো, অথবা মূলকের নাম শুনছো। হ্যাঁ, মূলক দ্বারা গঠিত ক্ষার, মূলক দ্বারা গঠিত ক্ষার, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড বা ফসফিন ক্লোরাইড, এরকম আর কি। হ্যাঁ, গেল। তো আমরা মোটামুটি কি পড়ছিলাম ভাইয়া, যে বাফার দ্রবণ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হোক আর ক্ষারীয় বাফার হোক, যে কোনো বাফারই তৈরি করা হয় দুর্বল, ওই যে অম্ল হইলে দুর্বল অম্ল, ক্ষার হইলে দুর্বল ক্ষার, প্লাস তাদের একটা লবণ দিয়ে তৈরি করা হয়। এখন দুর্বল শব্দটার অর্থ দিয়ে আসলে কি কি মিন করে, হ্যাঁ, এই যে এখানে একটা কথা লিখে দিছিলাম, আবারও লিখে দিই। ওয়াই দুর্বল? কারণ দুর্বল হওয়ার অর্থ কি জানো ভাইয়া? দুর্বল হওয়ার অর্থ হচ্ছে তাদের যে বিয়োজন মাত্রা,
এটার কথা আশা করি তোমাদের মনে আছে যে বিয়োজন মাত্রা আলফা এটার ভ্যালু হচ্ছে শূন্যের কাছাকাছি, সুতরাং খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়। ওকে, তারা খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়, খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়, ঠিক আছে, মানে তারা সহজে ভাঙে না, বিয়োজিত হয়। সুতরাং অনেক দিন ঘনমাত্রা বা অনেক সময় ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। আর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে অর্থ কি? সুতরাং পিএইচ স্থির থাকে, পিএইচ স্থির থাকে। সহজ, কারণ আমরা খুব ভালো মতো জানি পিএইচ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো মূল কথা হচ্ছে বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে যেই দ্রবণ তার পিএইচটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই না, মানে সহজে চেঞ্জ করতে দেয় না। তো আমরা এখানে দুর্বলটা কেন ব্যবহার করছি এটাই ভাইয়া বললাম, যে দুর্বলদের কি হয়, বিয়োজন মাত্রা হয় শূন্যের কাছাকাছি, তার মানে তারা সহজে বিয়োজিত হয় না। আর যারা সহজে বিয়োজিত হয় না তাদের ঘনমাত্রা অনেক দিন ধরে অপরিবর্তিত থাকে, সুতরাং পিএইচটা থাকে স্থির। সো পিএইচ স্থির থাকা মানে তো এটা একটা বাফারের মতো কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের আরেকটা ছোট্ট জিনিস বুঝাই, দাঁড়াও এটার জন্য পেনটা চেঞ্জ করি। আরেকটা ছোট্ট জিনিস বুঝাই, দেখি জিনিসগুলো মনে আছে কিনা তোমাদের। দেখো, সাপোজ তোমাদের কাছে যে এন, এন মানে তো মোল সংখ্যা, এটা তো তোমরা জানো, মোল সংখ্যা, এন মানে হচ্ছে মোল সংখ্যা, ইকুয়াল টু হচ্ছে ভি লিটার ইন্টু এস। এটা তো মনে আছে আশা করি, আয়তন ইন্টু ঘনমাত্রার গুণফল হচ্ছে তোমার মোল সংখ্যা। এখন দেখো তোমার কাছে আছে এন উইক অ্যাসিড, এন উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এন ক্ষার, এন সল্ট, এই এরকম কয়েকটা জিনিস আছে। আচ্ছা, এইবার দেখো একটু চিন্তা করে একটা জিনিস চিন্তা করো ভাইয়া। সাপোজ সাপোজ ইয়ে আছে তোমার কাছে 7 অণু এসিড আছে, 7 অণু ক্ষার আছে, তারা মিলেমিশে কিন্তু 7 অণু লবণ তৈরি করবে, তাই না? এটা তো স্বাভাবিক কথা। এখন লবণ ও পানি তৈরি করবে আর কি, দুইটাই তৈরি করবে। এখন চিন্তা করো তোমার কাছে 5 অণু এসিড আছে আর 7 অণু ক্ষার আছে, লবণ কতটুকু হবে ভাইয়া বলো তো, কয় অণু? একটু চ্যাট বক্সে লেখো তো দেখি। লবণটা 5 হবে, গুড, মানে যেটা কম ওইটা সমান হয়, তাই না? ভেরি গুড, লবণটা হবে 5 অণু। আচ্ছা, লবণটা হবে 5 অণু, মানে এই 5টা অ্যাসিড 5টা ক্ষারের সাথে বিক্রিয়া করে 5টা লবণ তৈরি করছে। আচ্ছা, কিন্তু ঘটনা হয়েছে আমার তো কোন জিনিসটাকে অবশিষ্ট থাকতে হবে বলতো? দুর্বল জিনিসটাকে অবশিষ্ট থাকতে হবে না, সুতরাং অবশিষ্ট থাকতে হবে মাস্ট বি দুর্বল, মাস্ট বি দুর্বল অম্ল বা ক্ষার, অম্ল বা ক্ষার। তাহলে অবশ্যই এই শর্ত হবে না, এই শর্ত হবে না, তাহলে কোন শর্ত হইতে হবে? মনে করো এটা 7, হ্যাঁ, আর এটা মনে করো 5। এবার দেখো এইবার ইয়া কয়টা হবে, সল্ট কয়টা হবে, 5টাই কিনতে হবে। কারণ কি 5টা ক্ষার 5টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 5টা সল্ট তৈরি করছে। তাহলে অবশিষ্ট অ্যাসিড কয়টা আছে? অ্যাসিড অবশিষ্ট আছে কিন্তু 2টা, ঠিক আছে, অ্যাসিড অবশিষ্ট আছে কিন্তু 2টা। এই হইল ঘটনা। তার মানে আমাদের শেষ পর্যন্ত টিকে থাকতে হইলে যেটা দুর্বল তার পরিমাণ বেশি থাকতে হবে কার চেয়ে, ক্ষারের চেয়ে বা অম্লের চেয়ে, মানে তার উল্টা দিকের চেয়ে বেশি থাকতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তাহলে বলো তো ভাইয়া, আমি এখানে কয়েকটা জিনিস লিখি, ফর অম্লীয় বাফার, অম্লীয় বাফার, বলো তো অম্লীয় বাফারে কার পরিমাণ বেশি হইতে হবে, অম্লের না ক্ষারের? বলো কুইক, অম্লীয় বাফারে কার বেশি হইতে হবে? অম্লের, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা লিখবো দুর্বল অম্ল ইজ গ্রেটার দেন এন ক্ষার, গুড, ক্ষারের চেয়ে বেশি হইতে হবে, ভেরি গুড। আচ্ছা, তার মানে আর আরেকটা জিনিস জানি, যে কম তার সমান লবণ হয়, তাই তো? সুতরাং এন ক্ষার ইকুয়াল টু এন সল্ট। আচ্ছা গেল। আর হচ্ছে আরেকটা পড়বো, ফর ক্ষারীয় বাফার, ফর ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফারে কি হয়, এন দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার ইজ গ্রেটার দেন এন অ্যাসিড। আর যেহেতু অ্যাসিডটা কম তাহলে অ্যাসিডের সমান কি তৈরি হবে, সল্ট তৈরি হবে। এই
এই হচ্ছে আমাদের কয়েকটা বেসিক কথাবার্তা। তোমরা ঠান্ডা মাথায় 1 মিনিট পুরোটা একটু পড়ো ভাইয়া, পুরোটা আবার প্রথম থেকে রিডিং করে জিনিসটা বুঝাই দিব, প্যারা নাই। হ্যাঁ, পুরোটা 1 মিনিট আবার পড়ো। তোমরা ঠান্ডা মাথায় পড়ো, পড়ে দেখবা জিনিসটা আসলে অনেক মজার। হ্যাঁ, তোমাদের পড়া শেষ হলে চ্যাট বক্সে ডি লিখো। হ্যাঁ, ডি মানে ডান। ঠিক আছে, তোমাদের পড়া হইলে চ্যাট বক্সে ডি লিখো। এগুলো সব প্রশমন বিক্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ ভাই বাম পাশে হোয়াইট লেখা। হ্যাঁ, বলবো বলবো, পুরোটা আবার বলবো, সমস্যা নেই। তোমরা জাস্ট পড়ো পুরোটা। ওকে, আর কয়েকজনের বাকি আছে, শেষ করো, তারপর হচ্ছে আমরা একসাথে করবো। ওকে, ডান। তো অনেকে ডান দিছো, হ্যাঁ সবাই মোটামুটি ডান দিয়ে দিছো, থ্যাংক ইউ। সো চলো জিনিসটা আমি আরেকবার পুরোটা বুঝাই প্রথম থেকে, মনোযোগ দিয়ে একটু শুনো ভাইয়া। হ্যাঁ, তাইলে হবে। দেখো, বাফার দ্রবণ, বাফার দ্রবণ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। বাফারের কাজ কি? বাফারের কাজ হচ্ছে পিএইচ কে নিয়ন্ত্রণ করা, পিএইচ কে আটকে রাখা, পিএইচ কে ধরে রাখা। হ্যাঁ, তো দেখো, পিএইচ কে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের কি নিতে হবে ভাইয়া? দুর্বল জিনিস নিতে হবে। কেন? কারণ দুর্বল মানে হচ্ছে যার বিয়োজন মাত্রা শূন্যের কাছাকাছি, আর মানে হচ্ছে তারা খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। আর অল্প পরিমাণে বিয়োজিত হয় মানে কি? তাদের ঘনমাত্রা অনেক দিন ঠিক থাকে। ঠিক থাকা মানে কি? পিএইচও ঠিক থাকে, মানে চেঞ্জ হয় না, সিম্পল। কারণ পিএইচ তো ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, এটাও আমরা জানি। আচ্ছা, তারপর একটু খেয়াল করে দেখো ভাইয়া, বাফার দ্রবণ মূলত যে দুই প্রকার যেটা বলছিলাম, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। তো অম্লীয় হইলে আমরা কি নিব? দুর্বল অম্ল এবং লবণ। ক্ষারীয় বাফার হইলে কি নিব? দুর্বল ক্ষার এবং লবণ, এটা নিব। আর দুর্বল অম্ল কারা? সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল এবং কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, আর দুর্বল ক্ষার কারা? এই যে মূলক দ্বারা গঠিত ক্ষারগুলো হচ্ছে দুর্বল ক্ষার। ঠিক আছে, এই আর কি। তারপর খেয়াল করে দেখো, যদি অম্ল বা ক্ষারটা দুর্বল না হয় শক্তিশালী হইতো, তাহলে কি পিএইচ ঠিক থাকতো? তাহলে কিন্তু পিএইচ ঠিক থাকতো না। আর যদি ঠিক না থাকতো তাহলে বাফার দ্রবণ হইতো? হইতো না। তাহলে সকল অ্যাসিড বা ক্ষারকে নিয়ে কিন্তু বাফার দ্রবণ তৈরি করা সম্ভব না, শুধুমাত্র দুর্বলদের নিয়েই তৈরি করা সম্ভব। আচ্ছা, তো দেখো, মোল সংখ্যা ইকুয়াল টু কি? এই যে ভলিউম ইনটু ঘনমাত্রা, এটা তো আমরা জানি। তো ভাইয়া কয়েকটা কেস দেখাইছিলাম যে হচ্ছে আমরা কিভাবে কাজটা করতে পারি। যেহেতু আমরা জানি যে বাফার দ্রবণ তৈরি করতে হলে এই যে এই দুইটা জিনিস অবশিষ্ট থাকা লাগবে, তার মানে অম্লীয় বাফারে অম্লটা বেশি থাকা লাগবে, ক্ষারীয় বাফারে ক্ষারটা বেশি থাকা লাগবে। এই, তাহলে অম্লীয় বাফারে দুর্বল অম্লটা বেশি থাকা লাগবে, ক্ষারটা কম থাকা লাগবে। আর যে কম থাকবে তার সমান পরিমাণ লবণ তৈরি হবে। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে ক্ষারটা বেশি থাকা লাগবে, আর যে কম থাকবে মানে অ্যাসিডটা, তার সমান লবণ তৈরি হবে। শেষ। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ওভারঅল স্টেটমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এই তো চলো একটু সামনের দিকে যাই। এই জিনিসটা সবাই বুঝছো না? একটু ভাইয়াকে চ্যাট বক্সে জানাও তো, মানে এই পুরো ব্যাপারটা। হ্যাঁ, একটু পরে খালি আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। কষ্ট করে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়ারা। তো চলো আসি দেখি। আচ্ছা, এই পোলটা হচ্ছে আগের বার দিছিলাম, দেখি এবার তোমরা বুঝে অ্যান্সার করো কিনা। হ্যাঁ, পোলটা লঞ্চ করলাম। জাবিরুল, ওইটা কিছু না, ওইটা নিয়ে প্যারা নাই। হ্যাঁ, ওইটা জাস্ট হচ্ছে একটার সাথে ওই যে একটা বিক্রিয়া করে লবণ তৈরি করছে না, ওইটাই, আর কিছু না। ওকে, তো দেখে বলো সবাই কুইক কুইক, কোনটা হইতে পারে, চিন্তা ভাবনা করে অ্যান্সার দিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 মিনিট রাখতেছি, তোমরা একটু দেখে বলো তো কুইক কুইক।
হ্যাঁ অতনু। আচ্ছা, তো আমাদের মোটামুটি 1 মিনিট টাইম লিমিট শেষ। তো মোটামুটি অনেকে ভোট করছো, সো ভোলটা অফ করে দিচ্ছি। ওকে, ম্যাক্সিমাম আনসার বি তে পড়ছে, হ্যাঁ। আচ্ছা, তো চলো কয়েকটা জিনিস আইডেন্টিফাই করি ঠান্ডা মাথায়, যে দেখি কার কার কি কি ভুল হয়েছে, হ্যাঁ। ব্যাপারগুলো হচ্ছে অনেকটা কিরকম দেখো, এটা তো প্রথমে বাদ, ডি, ডি কিন্তু প্রথমেই বাদ। কেন? হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, শৈশব খাট্টা সবল। দেখো, এটাও শক্তিশালী অ্যাসিড, এটা শক্তিশালী ক্ষার, দুইটাই শক্তিশালী, তো এটা বাদ, ফার্স্টেই বাদ, কারণ একটা দুর্বল হইতে হবে। আচ্ছা, তাহলে মেইন কম্পিটিশন এই তিনজনের মধ্যে, কারণ এখানে তিনজনই দুর্বল অম্ল। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের বাফার, এটা আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার, আর যেহেতু এটা অম্লীয় বাফার, সুতরাং এন অফ উইক অ্যাসিড ইজ গ্রেটার দেন এন অফ ক্ষার, এরকম। তাহলে খেয়াল করো, এই দুইটা গুণ করো, 2, এই দুইটা গুণ করো 2, এই দুইটা গুণ করো 2, এই দুইটা 1, এই দুইটা 1, এই দুইটা 2, শেষ। এখন খালি নিজেই চিন্তা করে দেখো, উইক অ্যাসিডটা ক্ষারের চেয়ে বেশি হয় কোন কেসে? 2 নম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে 2, সিম্পল। এবার সবাই বুঝছো জিনিসটা? মানে বাফার হইতে হইলে তো আগে যে কোনো একটা দুর্বল হইতে হবে, আর ওই দুর্বলটার পরিমাণ ওই অপরের চেয়ে বেশি হইতে হবে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, সিম্পল একটা কথা। হুম, এই যে এইভাবে বুঝবা আর কি, কিভাবে অম্লীয় বাফার রায়া, যে হচ্ছে বললাম তো, যে হচ্ছে মানে আগে দেখবা ভাইয়া, হ্যাঁ, কোনটা দুর্বল। মানে যদি একটা, যেটা দুর্বল, যেমন ধরো এ বি সি তিনটাতেই হচ্ছে সিএইচ3সি ডাবল এইচ আছে, বুঝছো তো এসিডটা, তাহলে এসিডটা দুর্বল, তার মানে এটা কোন ধরনের বাফারের কথা বলছে? অম্লীয় বাফারের কথা বলছে। তো এই কারণে হচ্ছে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখছি, ঠিক আছে। আর 4 নম্বর অপশনটা কিন্তু দুইটাই শক্তিশালী, তো এই জন্য কিন্তু দুইটাই কিন্তু বাদ। ঠিক আছে, মানে এই লাস্টটা কিন্তু বাদ। আর যেহেতু অম্লীয় বাফার আমরা কি জানি, অম্লটা বেশি হইতে হবে ক্ষারের চেয়ে, সো আলটিমেটলি এই জন্য আমাদের বিটা নেওয়া লাগছে। সবাই কি বুঝতে পারছি এখন? যারা ভুল করছি বা যারা অন্যটা লাগাইছি, হুম, আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, সহজ। ঠিক আছে, জিনিসটা কিন্তু কঠিন কিছু না অ্যাকচুয়ালি। আচ্ছা, ভেরি গুড। তো চলো এবার একটু সামনের দিকে যাই। থ্যাংক ইউ রেসপন্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সো চলো, আচ্ছা এখন হচ্ছে একটা বিশাল সমীকরণ লিখবো, মানে হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ, যেটা দিয়ে ওই যে ম্যাথ গুলা করবো আর কি আমরা, হ্যাঁ, ম্যাথের প্রমাণ টমান এগুলো হচ্ছে পড়বো এখন। তো এটার প্রমাণটা আসলে ইজি আছে, মজার আছে। তো চলো আস্তে আস্তে যাই। তো আশা করি তোমাদের মনে টনে আছে, একটু আগে যেটা পড়াইছি ওগুলোই কাজে লাগবে এখন। আচ্ছা দেখো, ফর অম্লীয় বাফার, অম্লীয় বাফার, ঠিক আছে, ফর অম্লীয় বাফার, খেয়াল করে দেখো, আমাদের কাছে কি থাকবে? দুর্বল অম্ল প্লাস লবণ, এই দুইটা জিনিস থাকবে। ঠিক আছে, এই, তো দেখো, দুর্বল অম্ল মানে থাকবে হচ্ছে CH3, C OO H, আর থাকবে লবণ, তাহলে CH3, C OO Na, এটা থাকবে। আচ্ছা, এই দুইটা নিলাম, একটা নিলাম এসিড, একটা নিলাম লবণ। এখন কথা হচ্ছে তারা কিভাবে কাজ করে বা তারা কিভাবে একসাথে থাকে, এটা হচ্ছে মেইন কনসেপ্টটা। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝতে হলে আগে কয়েকটা জিনিস জানতে হবে, তো চলো একটু জানি। এগুলোকে ভেঙে দিই আগে। ঠিক আছে, ভেঙে দিই, তাহলে এটা হচ্ছে CH3, C OO- প্লাস H প্লাস, CH3, C OO- প্লাস Na প্লাস। আচ্ছা, এইটা যেহেতু এইটা যেহেতু অম্লীয় বাফার, অম্লীয় বাফার, তাহলে আমরা যে ধ্রুবকটা পাবো সেটা পাবো কিন্তু Ka। আশা করি তোমাদের মনে আছে Ka জিনিসটা কি, ওই যে এসিডের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে। এই Ka, কেসির মতো আর কি, সোজা কথা, যেখানে বিক্রিয়ক বাই উৎপাদ থাকবে আর কি। হ্যাঁ, এই যে বিক্রিয়ক ডিভাইড বাই উৎপাদ, এরকম থাকবে। আচ্ছা, এখানে আগে কয়েকটা ছোট ছোট কথা ক্লিয়ার করে নিই। দেখো, ছোট ছোট কথা কি ক্লিয়ার করব? এই যে এই আয়নটা কমন, এখানেও আছে, এখানেও আছে। এখন এই আয়নটা যেহেতু কমন, তাহলে এখানে মেন প্যাচটা খেয়াল করো। সাপোজ এটা নিলাম আমি 100 মোল, এটাও নিলাম আমি 100 মোল। এটা এই যে এটা যেহেতু দুর্বল, এটা যেহেতু দুর্বল, এটা সহজে ভাঙে না, মনে করো একটা ভাঙে,
তাহলে এটাও একটা তৈরি হয়, এটাও একটা তৈরি হয়, ঠিক আছে, একটা একটা। তো এইটা তো লবণ, লবণ তো পুরোটাই ভাঙে, তাহলে এটাও 100টা ভেঙে যায়, এটাও 100টা ভেঙে যায়, এটাও 100টা থাকে। সো বলো তো ভাইয়া, যে আমি যদি র্যান্ডমলি কোনো একটা এরকম আয়ন চিন্তা করি, তাহলে এই আয়নটা আমরা কি বলতে পারি না যে এই আয়নটার ঘনমাত্রা অ্যাকচুয়ালি কার ঘনমাত্রা সমান? লবণের ঘনমাত্রা সমান। এই কথাটা কি বলা যায়? কারণ এসিডটা তো সহজে ভাঙতেছে না, তার মানে এসিডটা কম আছে। আর লবণটা যেহেতু পুরাটা ভাঙতেছে, তার মানে কি লবণটাই অ্যাকচুয়ালি পুরাটা এই আয়নটা মানে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ। তা আমরা তো বলতে পারি যে হচ্ছে এই আয়নটার ঘনমাত্রা অ্যাকচুয়ালি লবণের ঘনমাত্রা সমান। আবার এখানে কি আছে, CH3C, এটা তো একটা অম্লের ঘনমাত্রা, অম্লের ঘনমাত্রা। তো আমরা এই জিনিসটাকে একটু এভাবে লিখতে পারি, দেখো এই জিনিসটাকে এর পরের পৃষ্ঠায় আমরা একটু লিখি, মনোযোগ দিয়ে দেখো, যে লিখতে পারি যে কে এ ইকুয়াল টু কি কি লিখছিলাম, এইচ প্লাস CH3C মাইনাস, নিচে হচ্ছে CH3C। আচ্ছা, তো এটাকে ভাইয়া কি লিখলাম, এখানে লিখলাম এইচ প্লাস, এখানে লিখলাম লবণ, এখানে লিখবো হচ্ছে অম্ল, গেল। তাইলে দেখো এবার জিনিসটাকে একটু ভাঙ্গাভাঙ্গি করি, এইচ প্লাসটাকে এক পাশে আনি, অন্যগুলাকে আরেক পাশে নিয়ে যাই, দেখো অম্ল বাই লবণ ইন্টু, আচ্ছা মনে আছে উভয় পক্ষে মাইনাস লগ নিব, আমাদের যে কাজগুলো আমরা করি আর কি। তাহলে মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ অফ কে এ ইন্টু অম্ল বাই লবণের ঘনমাত্রা। তো দেখো মাইনাস লগ অফ এইচ মানে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এ প্লাস মাইনাস লগ অফ অম্ল বাই লবণ। তারপর দেখো পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল, এই এইটা পিএইচ ইকুয়াল টু পি কে প্লাস লগ লবণ বাই অম্ল। তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি লেখা যায়, এভাবে লেখা যায় যে পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগারিদম অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। ওকে, এইভাবে। তাহলে গেল, এটা হচ্ছে আমাদের মোটামুটি ছোটখাটো ব্যাপার স্যাপার। তোমরা পুরোটা 1 মিনিট আগে পড়া দেখো তো কি কি বুঝলা। মাইনাস কিভাবে প্লাস হলো দেখো, উল্টায় দিছি কিন্তু, হ্যাঁ, মাইনাস কিভাবে প্লাস হলো একটু উল্টায় দিছি, একটু চিন্তা করে পড়ো, পড়লে আশা করি বুঝবা, তারপর ভাইয়া পুরোটা ব্যাখ্যা করবো, হ্যাঁ। দেখাই তোমাকে, মাইনাস লগ অফ ক ইকুয়াল টু পি টু দি পাওয়ার ক, তাহলে মাইনাস লগ অফ কে এ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে, আর মাইনাস লগ অফ এক্স মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, লগ অফ ওয়াই বাই এক্স। এই নাও কুইকলি তোমরা একটু পড়ো, হ্যাঁ, তারপর তোমাদেরকে আবার ব্যাখ্যা করবো পুরাটা, হ্যাঁ। ঠান্ডা মাথায় পড়ো, পড়া শেষ হলে চ্যাট বক্সে একটু ডি লিখো, কিন্তু একটু ঠান্ডা মাথায় পড়ো। পড়া শেষ হলে একটু ডি লিখো, হ্যাঁ, তারপর আমি আগের পৃষ্ঠা থেকে এনে পুরোটা দেখাবো, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা সবাই
আশা করি দেখা শেষ। তো চলো এবার হচ্ছে পুরো জিনিসটা আরেকবার পড়ি। হ্যাঁ, সবাই মোটামুটি ডান লিখছো, থ্যাংক ইউ। সো এবার পুরো জিনিসটা যদি আমাদের পড়তে হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? চলো আগের পৃষ্ঠা থেকে শুরু করি। আগের পৃষ্ঠাতে ভাইয়া কি বলছিলাম? ফর, এক মিনিট, হ্যাঁ দেখো, ফর অম্লীয় বাফার, অম্লীয় বাফারের জন্য আমরা কি পড়ছিলাম? দুর্বল অম্ল প্লাস লবণ, এটা হচ্ছে আমাদের কম্বিনেশন। তারপর আমরা কি পড়ছিলাম ভাইয়া? যে হচ্ছে যেহেতু এটাতে দুর্বল অম্ল আর কি থাকে, লবণটা থাকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এই দুর্বল অম্লটা ভেঙে এই দুইটা আয়ন তৈরি করে আর লবণটা ভেঙে এই দুইটা আয়ন তৈরি করে। এখন ঘটনা থাকলো এই আয়নটা, কমন আয়নটা আসলে কার? কারণ কি? কারণ হচ্ছে অম্লটা তো সহজে বিয়োজিত হয় না, তাহলে ও একটা বিয়োজিত হবে। আর লবণটা যেহেতু পুরাটা বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, তার মানে ও পুরাটাই 100টাই হবে। তো আমরা বলতে পারি এই আয়নটার ঘনমাত্রা লবণের ঘনমাত্রার সমান, আর এই অ্যাসিডটার ঘনমাত্রা এই অম্লের ঘনমাত্রার সমান। এটাই স্বাভাবিক। আচ্ছা, আর যেহেতু এটা একটা অম্লীয় বাফার, তাহলে এটার যে কেসিটা পাবো, ওই কেসিটাকে আমরা বলবো কে এ। কে এ কার দিয়ে প্রকাশ করতাম মনে আছে? দুর্বল হইলে, হ্যাঁ, কে এ, অ্যাসিড যেহেতু, কে এ। তো তারপর দেখো পরের পৃষ্ঠায় এসে আমি জাস্ট নামগুলো লিখলাম, এটার বদলে লিখলাম লবণ, এটার বদলে লিখলাম অম্ল। তারপর দেখো এই পাশ আনছি, এনে জাস্ট মাইনাস লগ নিছি, আর মাইনাসটা এই পাশে ঢুকে গেলে কি হয়? উল্টায় যায়। আর মাইনাস লগ অফ সামথিং তো পি টু দি পাওয়ার সামথিং, পি মানে পাওয়ার বা পুজেন্স বলা হয়। এই তো দেখো আমি এখানে সব নোটগুলোও দিয়ে দিছি, তার মানে পিএইচ ইকুয়াল টু পি কে প্লাস লগ লবণ বাই অম্লর ঘনমাত্রা। এই জিনিসটা কিন্তু দেওয়া আছে, সুন্দর করে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আশা করি জিনিসটা বুঝছো। ওকে, তারপর চলো হচ্ছে খারেরটা পড়ি। হ্যাঁ, গরম গরম থাকতে খারেরটা পড়ে ফেলি। খারেরটা সহজ। আচ্ছা, এক মিনিট, আবার পেনের কালারটা চেঞ্জ করে দেখো। ফর ক্ষারীয় বাফার, ফর ক্ষারীয় বাফার, সেম কাহিনী কিন্তু, তাই না? তাহলে এখানে কি থাকবে? একটা দুর্বল ক্ষার থাকবে, আমি এখানে লিখি আগে, দুর্বল ক্ষার প্লাস থাকবে হচ্ছে লবণ। গেল। তো দুর্বল ক্ষারটা হচ্ছে, ভাইয়া যেটা বলছিলাম, যে দুর্বল ক্ষারের মধ্যে থাকবে হচ্ছে একটা এরকম ক্ষার, যেটা হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর শক্তিশালী লবণ বা একটা লবণ, লবণ সবগুলোই শক্তিশালী হয়, তাহলে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড। তাহলে দেখো সেম কাহিনী, যে যেহেতু আমরা বলতেছি এটা হচ্ছে একটা কি, দুর্বল ক্ষার, দুর্বল বা ক্ষারীয় বাফার আর কি। হুম, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষারীয় বাফার। তো সেই ক্ষেত্রে আমরা এটার কোনটা বের করতে পারবো? কে বি বের করতে পারবো। এন্ড হোয়াট উইল বি দা কে বি? যে ওই যে ক্ষারেরটার জন্য যে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, ঠিক আছে? আর আশা করি এখন তোমরা ইজিলি এই জিনিসটা রিলেট করতে পারবা, যে ভাইয়া এটা মনে করো 100টা আছে, এটাও 100টা, এটা ভাঙবে একটা, একটা, এটা 100টাই ভাঙবে, এটাও 100টা, 100টা। মানে এই আয়নটার মধ্যে এই আয়নটাই অ্যাকচুয়ালি লবণ থেকে আসছে। সো উই ক্যান সে দ্যাট যে অ্যামোনিয়াম আয়নটা অ্যাকচুয়ালি কার থেকে আসছে? সল্ট থেকে আসছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে বেস বা ক্ষার, তাই তো? তাহলে বেস ইংলিশে লিখতেছি, বেস বা ক্ষার, ঠিক আছে? এই তো গেল। তাহলে মোটামুটি এই জিনিসটা একদম আগের মতো হুবহু সেম। দেন দেখো আমরা হচ্ছে পুরা সেম টু সেম আগের কাজ করব। হ্যাঁ, দেখো, কে বি ইকুয়াল টু OH মাইনাস ইন্টু অ্যামোনিয়াম প্লাস ডিভাইড বাই অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই এইভাবে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, OH মাইনাস অ্যামোনিয়াম প্লাস মানে হচ্ছে সল্ট, নিচেরটা হচ্ছে ভাইয়া ক্ষার বা বেস, তাই না ভাইয়া? ক্ষার বা বেস। তাহলে চিন্তা করো উভয় পক্ষে মাইনাস লগ নাও, মাইনাস লগ, দাঁড়াও আগে একটু সব এক পাশ নিয়ে নি। হ্যাঁ, ওএইচটা এক পাশে নিয়ে নিলাম, তাহলে থাকলো হচ্ছে কে বি ইন্টু, উপরে চলে যাবে বেস আর নিচে চলে যাবে হচ্ছে সল্ট। হ্যাঁ, ওই যে একই কথা বলছিলাম শৈশব, কারণ লবণটা বেশি বিয়োজিত হবে, তাহলে এই আয়নটা লবণের সমান। হ্যাঁ, এই ওটা তো লবণ, কারণ দুর্বল ক্ষারের সাথে একটা লবণ নিতে হবে না, এই কারণে। তো গেল। তারপর হচ্ছে উভয় পক্ষে একটা মাইনাস লগ নেই, তাহলে মাইনাস লগ অফ, ও সরি, ওখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখো এটা গেল মাইনাস লগ অফ OH মাইনাস ইকুয়াল টু কেবি ইন্টু মাইনাস লগ অফ বেস, এক মিনিট, কেবি ইন্টু বেস ডিভাইড বাই সল্ট। এই গেল। তো তারপর দেখো
মাইনাস লগ অফ ওএইচ মানে কিন্তু পিওএইচ ইকুয়াল টু, এটাকে এভাবে লেখা যায় মাইনাস লগ অফ কেবি প্লাস মাইনাস লগ অফ বেস বাই সল্ট। এখন তোমরা জানো আমি কি করব, মাইনাসটা এই ভিতরে নিয়ে এসে গুণ করে দেব। সো আলটিমেটলি পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। ঠিক আছে, তার মানে আমাদের সূত্র কি থাকলো, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ লবণ বাই ক্ষার। একদম সহজ সহজ উত্তর। হ্যাঁ, না এবার এটাও দেখে ফেলো, দেখা শেষ হইলে সবাই বইলো যে বুঝছো কিনা। হ্যাঁ, চ্যাট বক্স একটু ভাইয়াকে জানাই দিও কষ্ট করে, সেম টু সেম সিমিলার জিনিস। ঠান্ডা মাথায় আসতে দিলে দেখো, প্রেশার নেওয়ার কিছু নেই। হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাসিডটার মতোই ভাইয়া, হুবহু সেম। গুড, ভেরি গুড। হ্যাঁ, বাকিটা লিখতে থাকো। ওকে, হ্যাঁ দারুণ, অনেকে লিখছো, ডান। ওকে, আরেকটু, আরো কয়েকজন দেখে নাও। গুড, ভেরি গুড। তাহলে আশা করি সবাই ঠিকঠাক মতো দেখছো এবং সবাই জিনিসটা বুঝছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, আমরা মোটামুটি অম্লীয় দেখলাম, অম্লীয় পড়লাম, ক্ষারীয় দেখলাম, ক্ষারীয়টা পড়লাম। ঠিক আছে, আচ্ছা, দেন দেখো এখানে একটা সামারি আছে, ছোট্টখাটো একটা সামারি আছে। সামারিটাও একটু বোঝা লাগবে। কি বোঝা লাগবে দেখো ভাইয়া, ওরা তো আসলে একই পাত্রে আছে না, এই একই পাত্রের মধ্যেই তো আছে, তার মানে ভিটা তো সেম, পাত্রের আয়তনটা সেম। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করো, আমার কাছে মনে করো সল্টের ঘনমাত্রা আছে ডিভাইড বাই এসিডের ঘনমাত্রা আছে। ঘনমাত্রা মানে কি ভাই, আমরা খুব ভালো মতো জানি, মোল ডিভাইড বাই আয়তন, মোল ডিভাইড বাই আয়তন। তাহলে আয়তন আয়তন কাটা, তাহলে কি লেখা যায়, মোল বাই মোল, এভাবে লেখা যায়। ঠিক তেমনি ক্ষারের ক্ষেত্রে এমনি লেখা যায় যে সল্ট, মিনিট, সল্ট ডিভাইড বাই বেস। তো দেখো, সল্ট বাই ভলিউম, সল্টের মোল বাই ভলিউম, বেজের মোল বাই ভলিউম। হ্যাঁ, তাহলে ভলিউম ভলিউম কাটা যায়, এই দুইটা লেখা যায়। মানে আমরা চাইলে এই দুইটা সূত্র ব্যবহার করতে পারি, অথবা এই দুইটার পরিবর্তে শুধু মোল সংখ্যা দিয়েও ব্যবহার করতে পারি। কারণ কি, যেহেতু তারা একই পাত্রে আছে, সো হচ্ছে তাদের আয়তনটা কিন্তু কাটাকাটি চলে যায়। হুম, যেহেতু তারা একই পাত্রে থেকে কাজ করতেছে, তাদের আয়তনটা কাটাকাটি করে আমরা মোল সংখ্যা দিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে আমরা আরো ভালো রেজাল্ট পাইতে পারবো। হ্যাঁ, এই তো জিনিসটা সামারিটা দেখো, এবং সবাই ওভারঅল এই সূত্রগুলো বুঝছো কিনা একটু চ্যাট বক্সে জানো। সামারিটা দেখো, সবাই ওভারঅল এই সূত্রগুলো বুঝছো কিনা একটু চ্যাট বক্সে জানো কষ্ট করে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের হাফ ডান। সহজ একটা জিনিস। হ্যাঁ, আজকে লেকচার খুব ইজি, ছোটখাটো লেকচার, ইজি লেকচার, যেহেতু শুরু আজকে পর্ব। আচ্ছা, কোন প্রশ্ন থাকলে ভাইয়াকে করতে পারো অবশ্যই, কোনো প্যারা নেই। হ্যাঁ, পি কে এ পি কে বি দিয়ে, ওই যে বললাম না, ওই যে কে এ আর কে বি আছে না ভাইয়া, ওই যে এসিড বিয়োজন ধ্রুবক, ওদের একটা মান বোঝায় আর কি, বুঝছো? শোন না, এই, ওই যে কি আফাত, দুইটা পদের দ্রবণ মিশানো হইলেও তখন আমরা মল সংখ্যা যদি একবার বের করে ফেলি, তখন আর কোনো ঝামেলা হয় না, বুঝছো? মল সংখ্যা বের করে নিলেই ম্যাথটা হয়ে যায়। এই, আচ্ছা, তাহলে সবাই আশা করি জিনিসগুলো বুঝছো, সবাই আশা করি জিনিসগুলা পড়ছো। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথে কে কেবির মান তো দেওয়া থাকবে রে ভাইয়া। হুম, অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, ঘনমাত্রা না থাকলে মল দিয়ে করে ফেলবো? না না, ঘনমাত্রা দেওয়া থাকতে পারে, আয়তনও দেওয়া থাকতে পারে, কিন্তু সবসময় চেষ্টা করবো মল দিয়ে করতে, বুঝছো? তাহলে প্যাচ হবে না। ঘনমাত্রা দিয়ে করলে অনেক কিছু কাটাকাটি করা লাগে, মল দিয়ে করলে না সবচেয়ে সহজ, কোনো প্যারাই নেওয়া লাগে না। হুম,
তাহলে চলো আমরা সূত্রের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা পোল রাখছিলাম তোমাদের জন্য, দেখি এই জিনিসটার টেকনিক্যালি অ্যান্সার কোনটা করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু একটা টেকনিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, পোলটা লঞ্চ করে দিচ্ছি। এই যে লঞ্চ করে দিছি, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো তো। অ্যান্সার করার ট্রাই করো, টেকনিক্যাল কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ বুঝে শুনে করো। আচ্ছা, তো মোটামুটি অনেকে ভোট টোট দিছো। আর 5 সেকেন্ড রাখবো, তারপর অফ করে দিচ্ছি। ওকে, তাহলে অফ করে দিই। দেখি, ওকে, ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এ আর বি এর মধ্যে। হ্যাঁ, তো শেষমেশ জিতছে হচ্ছে দেখো বি। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু বি। কেন বি জানো? বাফার দ্রবণ বলতে কিন্তু বোঝায় কোন একটা জিনিস দুর্বল এবং এর লবণ। ঠিক আছে, বাফার দ্রবণ বলতে বোঝায় কোনো একটা জিনিস দুর্বল নিব এবং তার লবণটা নিব। ওকে, এটাই কিন্তু বাফার দ্রবণের মূল থিম ছিল। ঠিক আছে, সো আমাদের হচ্ছে একটু টেকনিক্যালি অ্যান্সার গুলো করা লাগবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু বি, কারণ বাফার দ্রবণ বলতেই বোঝায় দুর্বল অম্ল বা ক্ষার। ঠিক আছে, দুর্বল অম্ল বা ক্ষার সাথে হচ্ছে লবণ। ওকে, দুর্বল অম্ল বা ক্ষার সাথে হচ্ছে লবণ। ওকে, তাহলে অ্যান্সার হবে কিন্তু বি, মানে আর যদি কোনো অপশন না থাকে অ্যান্সার কিন্তু বি। ঠিক আছে, এই, তাহলে এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের ছোটখাটো জানার বিষয়। ওকে, আচ্ছা, না না, ক্ষার থাকলে অবশিষ্ট ক্ষারকে বাদ দিয়ে লবণ তৈরি করে তারপর করতে হয়, মনে আছে? এই, তাহলে এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, চলো করি। সেটা হচ্ছে আমাদের অম্লীয় বাফারে, আমি জাস্ট অম্লীয় বাফারেটা লিখতেছি। অম্লীয় বাফারে, অম্লীয় বাফারে কি হবে? অবশ্যই কি থাকবে? দুর্বল অম্ল প্লাস লবণ, আর এন অফ দুর্বল অম্ল ইজ গ্রেটার দেন কি হবে? এন অফ ক্ষার। সুতরাং এন অফ ক্ষার ইকুয়াল টু এন অফ সল্ট। এই, এগুলো আমরা পড়ছিলাম। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমরা পড়ছিলাম। তো এইগুলা একটু মনে থাকলে তাহলে হচ্ছে মোটামুটি আমরা সামনের দিকে কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, তো গেল। এখন হচ্ছে এই যে একটু পরে ম্যাচ শুরু হবে, দাঁড়াও, ম্যাচ শুরু হওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা 5 মিনিট ব্রেক দিই ম্যাচ শুরু হওয়ার আগে। তারপর হচ্ছে আমরা আবার ম্যাথটা করব। ওকে, দেন হচ্ছে ম্যাথগুলো শেষ করলে মোটামুটি আমাদের অনেকটুকু কাহিনী শেষ হয়ে যাবে। এই, সো চলো একটা 5 মিনিটের একটা ব্রেক দিই, 5 মিনিট তোমাদের সাথে একটু গল্প করি। 5 মিনিট ব্রেক। ওকে, বলো, কি অবস্থা বলবান, কেমন আছো? দিনকাল কেমন যায় তোমাদের? কলেজের প্যারা কেমন? এই তো বাফার টাফা শেষ করে ফেলছি। ওকে, ভালো, দেখ ভালো তো, কলেজের প্যারা ভালো গেলে তো ভালো। আমার, হ্যাঁ আমার, আমার তো হচ্ছে গ্রাজুয়েশন শেষ, আমি তো বেকার। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম চলতেছে, আহারে। না, ফাইনাল শেষ মাহি, ফাইনাল শেষ। আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই বাংলা ইংরেজি পড়তে পারতেছি না, হ্যাঁ আসলেও মানে এগুলো পড়ার মাঝখানে বাংলা ইংরেজি পড়া হয় না। তাও ট্রাই করে রে ভাইয়া, একটু পড়ো। সঞ্জিদা কলেজে এক্সাম শুরু হবে এই 20 তারিখ। বাহ, এই 20 তারিখ মানে ও আচ্ছা, আর কয়েকদিন পরেই। আরে, খুব প্যারা। লেট করে জয়েন দিচ্ছি, কোনো সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা, ইংলিশ সেকেন্ডে কই যে গেছে ভাই। আচ্ছা, ভাই আপনারা চিলে আছেন? আরে ভাইয়া, জীবন তো চিল নাই, জীবনে খালি কাজ আর কাজ। ভাই আমার তো বাংলা ইংলিশ ছাড়া অন্য সাবজেক্ট পড়াই হয় না। ও আচ্ছা, তোমার বাংলা ইংলিশ পড়া হয়? আচ্ছা, সামিউল কি গ্রাজুয়েশন শেষ? হ্যাঁ, গ্রাজুয়েশন শেষ ছিলে না অ্যাকচুয়ালি, মানে একটু প্যারা তো থাকি বলো। ছিল, আরে। আচ্ছা,
তো এখন মজাই না রে ভাইয়া, পড়াশোনা তো আর শেষ হয় নাই, মানে গ্রাজুয়েশনটা শেষ হচ্ছে ফাইন, তারপর তো আরো সামনে আরো পড়াশোনা আছে না। তারপর কি মনে বায়োলজি মনে থাকে না? হ্যাঁ, এটা আমারও থাকতো না রে ভাই, একদমই না। তোর দেশের বাড়ি কই? সরি না, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আচ্ছা, অনেক প্যারায় আছি ভাইয়া, কলেজে এক্সাম দেওয়ার পর কেমিস্ট্রিতে 23 পাইছি, আর সেই জন্য ঘর থেকে বকা খাইতে হচ্ছে, কেন 23 পাইলাম 25 কেন পাইলাম না? 2 কম পাইছো, ভেরি গুড, সমস্যা নেই, পরের বার পাবা ইনশাল্লাহ। ভাইয়া টিভি দেখেন? খুব কম, সময় পাই না রে ভাইয়া। ভাই আপনি আরো পড়ালেখা করবেন? আপাতত ইচ্ছা নাই। এতবার কিভাবে বাদ দিয়ে দেন? হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মাথায় এটাই আছে। আমি বললাম আরে জস জস। আপনি এখন কি করবেন গ্রাজুয়েশন শেষ হওয়ার পর? এখন ছোটখাটো একটা জব করতেছি, এই আর কি। দেখা যাক আর কি করি। ভাইয়া কি ঢাকায় থাকেন? হ্যাঁ। জিম ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। ইশরাক ভাইয়া, ফোর্থ পর্ব শেষ হলো, আপনার ক্লাস সেটা জানি না। বুয়েটে চান্স পেতে হলে কি করতে হবে? বুয়েটে চান্স পেতে হলে ভাই একটু পড়াশোনা করতে হবে সুন্দর মতো, কারণ আহ, যত সিস্টেম যাইতেছে সিলেবাস শর্ট হইতেছে, সিলেবাস শর্ট করো না, ভালো করে বড় করেই পড়ো, বুঝছো? এই- এটা দরকার ভাইয়া, হ্যাঁ। 90 থেকে 15 করে পাও? আরে না না, একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া, এটা কিন্তু কম নাম্বার, হ্যাঁ। ম্যাথ বইয়ের ম্যাথ, সব বই সব ম্যাথ করে না, ওই বোর্ড গুলো করলেই হবে। হুম। আহ, দিব না, দাওয়াত, সমস্যা নেই। আচ্ছা, কলেজের পরীক্ষা শেষ, তাই নো টেনশন, টেনশন নাই। আচ্ছা নীলা, আচ্ছা ভালো। গেমস কি কি খেলা হয়? অনেক দিন খেলা হয় না রে ভাইয়া, অনেক দিন। আগে তো পাবজি খেলতাম খুব, এখন খেলা হয় না। না, শর্ট সিলেবাস তো বুয়েট মানবে না, বুঝো না, বুয়েট তো বড় সিলেবাসই নেবে, পরে ভেজাল হবে, হ্যাঁ। আর আমাদের রিভিশন ক্লাস হবে, হ্যাঁ হবে তো দিনা। এই যে একটা রিভিশন পর্ব তো চলতেছে, ওইটার পাশাপাশি আরেকটা চালাবে যদি এটা শেষ হয়, বুঝছো? এই ম্যাথ বোর্ড কোশ্চেনই না, ভালো লাগে না। ভাবছিতে এইস না কোন এইসে উঠছিলাম 2 বার, কোন কারার পর্যন্ত যাওয়ার মতো এনার্জি নাই রে ভাইয়া, ওটা অতি মানবীয় লেভেল। কলেজে এক্সাম মাত্র শুরু হয়েছে, আর লাগে না আরে, প্যারা প্যারা। সিটিজিতে আসছেন? হ্যাঁ আসছি, অনেকবারই আসছি। হুম। আপনি কোনো সময় বাংলা ইংরেজি পড়তেন আমাদের বয়সে? হ্যাঁ, অবশ্যই। আমি বাংলা সেকেন্ড পেপার ভয় পাইতাম অনেক। এই শুনে আপনি ক্লাস 9? হ্যাঁ নেই তো। তারপর ভাই আমাদের সিলেবাসও কি শর্ট হবে? না হইলেই ভালো, বুঝছো ভাইয়া, পরে ভেজালে পড়ে যাবে। বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে, আপাতত চিন্তা ভাবনা করিনি, দেখা যাক। আচ্ছা, রিভিশন পর্বে কি এমসিকিউ প্লাস সিকিউ হয়? রিভিশন পর্বে বেসিক্যালি কি হয় আমি বলি, ওখানে বোর্ড কোশ্চেন সব অ্যানালাইসিস করে এমসিকিউ সিকিউ সবগুলো একসাথে ধরে ধরে পড়ানো হয়, এই আর কি, বেটার, এটা ভালো। ভাইয়া নটরডেম? না না, আমি নটরডেম না রে ভাইয়া, আমি নূর মোহাম্মদ পাবলিক কলেজের। আচ্ছা, ফার্স্ট পেপারে ভালো লাগতো? ফার্স্ট পেপার তো গল্প না, মজা লাগতো, গল্প বানায় লিখতে পারি অনেক। কলেজে এক্সাম শেষ বাট রেজাল্ট দেয়নি, আরে। এখন কি অ্যাডমিশন কোশ্চেন করা যাবে? হ্যাঁ করো, অবভিয়াসলি করো, সমস্যা কি, আমরাই তো, প্যারা নাই। আপনাদের বোর্ডে আব্রাহামকে চিনতেন? আবরার নাম আর কি। হ্যাঁ হ্যাঁ চিনতাম ভাইয়া। আচ্ছা, আমাদের সেকেন্ড ইয়ারে কোর্স শুরু হবে কবে? হবে হবে, এই তো, আর এই পর্বটা শেষ হলেই শুরু হবে। আমার বাংলা ইংলিশ বেশি ভালো লাগে, অনেক সহজ, হ্যাঁ। সেকেন্ড পার্ট গুলো কি হার্ড? বাংলা সেকেন্ড পার্টটা অনেক হার্ড লাগতো, এই যে প্রকৃতি প্রত্যয় সেই সেই, হ্যাঁ। চতুর্থ বর্ষে শেষ পর্যন্ত, না 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 হতো না, ওরকম না, ওরকম তো রেজাল্ট দেয়ই নেই এখনো, বুঝছো? কেমিস্ট্রি 2 পেপার কি বেশি হার্ড? না না, সোজা সোজা, কেমিস্ট্রি সোজা, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো সোজা, বাংলা ইংলিশ কঠিন। কি ফিজিক্স সেকেন্ড পেপার ভাই অনেক হার্ড মনে হয়? না না, ফিজিক্স সেকেন্ড পেপার সোজা, ওটাতে তো মানে সব জোড়া চ্যাপ্টার, মানে এক আলাদা, 2 3 একসাথে পড়তে হয়, তারপর 4 5 একসাথে পড়তে হয়, 6 7 একসাথে পড়তে হয়, এরকম, ওগুলো জোড়া চ্যাপ্টার। বইটা আমার নাম্বার তো আসে নাই, সিরিয়াল আসছিল। কেমিস্ট্রি পেছনে লাগে, আরে না না, ঠান্ডা মাথায় নোট করে পড়ো। বায়োলজি কঠিন? বায়োলজি না, যদি বুঝা পড়ো মজাই আছে। আচ্ছা ভাই, পেন্ডিং পড়া কভার করার সবচেয়ে ভালো উপায় কি? পড়া পেন্ডিং না রাখা।
কারণ একবার পরাজয় হয়ে গেলে শেষ, অবস্থা কাহিল হয়ে যাবে। সায়েন্স, সায়েন্সের সাবজেক্ট গুলো মার্কস কত ছিল? আমাদের তো মার্কস দিত না ভাইয়া, আমাদের পরের পরে 17 থেকে মার্কস দেয়, আমরা তো 15 ব্যাচ। আচ্ছা, ওকে। সো আমাদের ব্রেক টাইম অনেকক্ষণ হয়েছে, এবার চলো লেটস গেট টু পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং এ ইংলিশ কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? ওইটুকু ইংলিশ তো পারি, ওই আর কি, ছোটখাটো জিনিস। বেশি পড়া জমে গেলে না পড়তে ইচ্ছা করে না পড়ে, বুঝছো? পরে দেখবা কি পড়াশোনা হয় না আর। হ্যাঁ, পড়া জমায় না, হ্যাঁ অল্প অল্প করে পড়ো, বাট পড়ো, আটকে রেখো না যে হচ্ছে না কালকে পড়বো পরশু পড়বো, হ্যাঁ এই। ওকে, সো চলো নেক্সট পড়াশোনায় চলে যাই। এই যে শুরু হবে আমাদের ম্যাথ। পড়ো, প্রশ্নগুলো পড়ো ঠান্ডা মাথায়। হুম। আচ্ছা, তো বেশি একটা প্যারা খাবা না, অনেক ইজি ইজি জিনিস, ম্যাথটা শেষ হয়ে যাবে, ক্লাসও বেশিক্ষণ লাগবে না আর। দেখো, 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড যোগ করে একটি বাফার দ্রবণ প্রস্তুত করা হলো। বাফার দ্রবণের পিএইচ কত? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, ঠান্ডা মাথায় শুনি। আমার কাছে কি দেওয়া আছে? এই যে এন অফ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা আমি বের করবো কিভাবে দেখো, ওর আয়তনকে 1000 দিয়ে ভাগ করতেছি, কেন? লিটারে নিতে হবে তাই, হ্যাঁ, ইন্টু 0.2, ঠিক আছে, ইন্টু 0.2, তাহলে এটা লেখা আছে 0.12 মোল গেল। এবার এন ক্ষার, হ্যাঁ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ঠান্ডা মাথায় দেখো হয়ে যাবে, প্যারা নেই, সহজ জিনিস। 1000 ইন্টু 0.1, এটা হবে 0.04 মোল। আচ্ছা, ঘটনা হচ্ছে দেখো, সুতরাং আমরা কি জানতাম মনে আছে যে এন সল্ট ইকুয়াল টু এন ক্ষার ইকুয়াল টু 0.04 মোল। সুতরাং এন CH3COOH, এটা কি অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট মানে বাকি আছে কতটুকু? 0.12 মাইনাস 0.04 মোল ইকুয়াল টু 0.08 মোল। আগে পরটা শুনো, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো, তাহলে বুঝবা, প্যারা নেই। আচ্ছা, গেল। এবার হচ্ছে, সুতরাং পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, যেটা হচ্ছে রিমেইনিং যতটুকু বাকি আছে, হ্যাঁ। তাহলে দেখো, পিকেএ হচ্ছে 4.76 প্লাস লগ এন সল্টটা কত? এন সল্ট হচ্ছে 0.04, আর এন অ্যাসিডটা কত? 0.08, বাস। তারপর ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসা উচিত 4.459, এরকম আসা উচিত। হুম, 4.459 এরকম আসা উচিত। তোমরা ঠান্ডা মাথায় আগে এই ম্যাথটা পড়ো একবার, তারপর ভাইয়া পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা ঠান্ডা মাথায় পুরোটা একবার পড়ো। হ্যাঁ হ্যাঁ, সব বলতেছি, শোন না, কোনো সমস্যা নেই, বলতেছি। ঠান্ডা মাথায় পুরো জিনিস একটু পড়ো। প্রত্যেকটা জিনিস ভাই এক্সপ্লেন করবো, হ্যাঁ। হুম, ওকে, তাহলে আশা করি পুরোটা তোমরা একবার পড়ছো, হ্যাঁ। পুরোটা ব্যাখ্যা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, দেখো, আমার কাছে একটা অ্যাসিড ছিল, পুরোটা শুনো, হ্যাঁ ঠান্ডা মাথায় শুনো। আমার কাছে একটা অ্যাসিড আছে, এটা হচ্ছে উইক অ্যাসিড, আর আমার কাছে একটা ক্ষার আছে, ঠিক আছে, ক্ষার আছে। এরা দুইজন বিক্রিয়া করে কি তৈরি করছে? লবণ তৈরি করছে। তাহলে আমি কি এই অ্যাসিডটা নিব আর এই লবণটা নিব, নাকি অবশিষ্ট অ্যাসিডটা নিব? কারণ ওই যে কিছু অ্যাসিড তো বিক্রিয়া করেই ফেলছে, তাহলে শেষমেশ কারা আছে? এই দুইজন আছে না? তাহলে অবশিষ্ট অ্যাসিড নিব এবং লবণটা নিব, এটাই তো নিয়ম। আচ্ছা, এই কারণে অবশিষ্ট অ্যাসিডটা নিছি আর লবণটা নিছি, গেল। দুই ধরনের ম্যাথ আসতে পারে, এক হচ্ছে অ্যাসিড ক্ষার দিয়ে অথবা অ্যাসিড আর লবণ দিয়ে। বুঝছো তো? অ্যাসিড লবণ দেওয়া মানে কি? ওইটা অবশিষ্ট অ্যাসিডই দেওয়া আছে। আর অ্যাসিড ক্ষার দেওয়া মানে কি?
ওইটা থেকে অবশিষ্ট বের করে তারপর সবকিছু করতে হবে। ওকে, এই আর কিছু না। তো তারপর দেখো আমার কাছে হচ্ছে অ্যাসিড দেওয়া ছিল, ক্ষার দেওয়া ছিল। আমি কি করলাম, ওদের মধ্যে তো বিক্রিয়া করাইতে হবে, নাহলে লবণ তো আর পাবো না। তো ওদের মধ্যে বিক্রিয়া করাইছি, তাহলে ক্ষারের সমান পরিমাণ কি তৈরি হয়েছে, লবণ তৈরি হয়েছে, হইলো। আর অ্যাসিডটা কি যেহেতু বিক্রিয়া করছে, তাহলে বাকি আছে কতটুক সেটা লিখতে হবে, এই যে একটু বাকি আছে। তারপর কি পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, যতটুক লবণ বাই যতটুক অ্যাসিড বাকি আছে বিক্রিয়া করার পরে ততটুক। এই হলো ঘটনা, কারণ অবশিষ্ট থাকতে হবে, তো না থাকলে তো এটা হবে না। হ্যাঁ, এই জন্য। তাহলে মোটামুটি আমরা আপনার অ্যান্সার পাইছেন যে কেন অবশিষ্ট নিছি, কেন বিক্রিয়া করাইছি, কেন এই কাজগুলো হয়েছে। বলেন একটু চ্যাট বক্সে সবাই। অ্যাসিড নাকি বেস, এটা হচ্ছে দুর্বল দেখে আরব। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড তো দুর্বল এই কারণে। হ্যাঁ, লবণ আর অ্যাসিড দিলে অঙ্ক আরো সহজ, তখন আর কিছুই বের করা লাগতো না, বুঝছো? এই, আচ্ছা, তাহলে এই দুই টাইপের ম্যাথ হয়। ভেরি গুড, দেখছো ম্যাথটা কত সহজ, প্যাচের কিচ্ছু নাই কিন্তু একদম। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ, বোঝার জন্য থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়াকে সাথে সাথে করতে পারো, কোনো প্যারা নাই। অবশিষ্ট দিয়ে করতে হয় যদি, ওই যে বললাম না, যদি ওই যে বিক্রিয়া করার কোনো ব্যাপার থাকে, বিক্রিয়ার ব্যাপার থাকলে অবশিষ্ট দিয়ে করব, বিক্রিয়ার ব্যাপার না থাকলে অবশিষ্ট দিয়ে করব না। হ্যাঁ, দেখো, আসো, এটা দেখো, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এক্সামে এইভাবে লিখেই করলে হবে, কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে। অ্যাসিডের নাম সমা দেখো, 10 POH এর একটি বাফার দ্রবণ তৈরি করতে 50 সেন্টিমিটার কিউব এত মোলার ফর্মিক অ্যাসিড মানে HCOH এর সাথে কত সেন্টিমিটার কিউব এত মোলার সোডিয়াম ফরমেটের দ্রবণ যোগ করতে হবে। সোডিয়াম ফরমেট মানে হচ্ছে HCONA, এটা কিন্তু একটা লবণ। বলো এখন কি আর অবশিষ্ট লাগবে? এখন কিন্তু আর অবশিষ্ট লাগবে না। তো জিনিসটা একদম সহজ হয়ে গেল। তাহলে দেখো, সুতরাং পিএইচ ইকুয়াল টু 14 - POH ইকুয়াল টু হচ্ছে 14 - 10 ইকুয়াল টু হচ্ছে 4 গেল। সুতরাং এরপর আমরা কি করব দেখো, NH COH ফর্মিক অ্যাসিড, তাহলে এটা কি 50, যেহেতু দেখো এটাও সেন্টিমিটার কিউব আর অ্যান্সারও চাইছে সেন্টিমিটার কিউব, তাহলে আমি আর 1000 দিয়ে ভাগ করতেছি না, বুঝছো, সেম রাখতেছি। 50 × 0.05 এটা। আর সুতরাং NH COONA ইকুয়াল টু এক্স ইন্টু 0.1। হ্যাঁ, এই সেম কথা। তাহলে সুতরাং কে, এই যে পি কে হচ্ছে মাইনাস লগ অফ কে এ ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻⁴। এই যে এটা গেল। তাহলে সুতরাং পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। তাহলে এটাকে কি লেখা যায় যে 4 ইকুয়াল টু পিকে এর ভ্যালু কত, ধরো ভাইয়া, আচ্ছা ভাইয়ের কাছে সলিউশন আছে একটা। পিকে এর ভ্যালু হচ্ছে আসবে 3.745, 3.745, তাহলে হচ্ছে 3.745 প্লাস লগ এন সল্ট হচ্ছে এক্স ইন্টু 0.1 ডিভাইড বাই অ্যাসিড, তাহলে 50 ইন্টু 0.505। তাহলে সুতরাং এই পাশ ওই পাশ যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো 44.972 সেন্টিমিটার কিউব। অ্যান্সার। আচ্ছা, তোমার ম্যাথটা একটু দেখো, আমি পুরোটা আবার প্রথম থেকে বুঝাই দিব। ওকে, তোমার ম্যাথটা আগে ঠান্ডা মাথায় দেখো, ভাইয়া পুরোটা প্রথম থেকে বুঝাই দিব, অসুবিধা নেই। হুম, না এটা তো মারুফ বেসিক কথা, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, ওইটা। হুম, ওইটা থেকে। ঠিক আছে, তুমি ঠান্ডা মাথায় একটু দেখো ভাইয়া। হ্যাঁ, দেখে তারপর ভাইয়া বলবো। না সমান, দুর্বল অ্যাসিড বলতে বোঝায় জৈব অ্যাসিড। ঠিক আছে, সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। এই
সব বলবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, আশা করি তোমরা পুরোটা একবার হলেও দেখছো, হ্যাঁ? তো চলো জিনিসটা একবার বলি। দেখো বলছে কি 10 POH এর বাফার দ্রবণ তৈরি করতে 50 সেন্টিমিটার কিউব 0.05 মোলার ফর্মিক অ্যাসিডের সাথে কত সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম ফরমেটের দ্রবণ যোগ করতে হবে। আচ্ছা, আগের ম্যাটটায় খেয়াল করো, আগে ক্ষার দেওয়া ছিল, এই জন্য আমার বিয়োগ করে অনেক কিছু করা লাগছে। এখন কিন্তু আর ক্ষার দেওয়া নাই, এখন হচ্ছে ডিরেক্ট লবণ দেওয়া। সো আমি ডিরেক্টলি এটা ব্যবহার করতে পারবো। তো প্রথম কথা আমরা পিএইচটা বের করে নিলাম কিভাবে, বিকজ আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে পিএইচ কি হবে, 14 থেকে পিওএইচ বাদ দিলে যেটা হবে সেটা 4। আচ্ছা তারপর দেখো অ্যাসিডের মোল সংখ্যা, লবণের মোল সংখ্যা। এখন কথা হচ্ছে 1000 দিয়ে ভাগ করি নাই কেন, এখানেও সেন্টিমিটার কিউব আর চাইছেও সেন্টিমিটার কিউব, এই জন্য গেল। তারপর দেখো পিকে ইকুয়াল টু কি মাইনাস লগ অফ কে এ, মানে কি মাইনাস লগ অফ এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা। তাহলে বসাই দিয়ে পাইলাম আনসার এটা। তারপর দেখো সোজা খালি মানগুলা বসাবো, অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে সবাই বলো তো যে আমরা এই দুই টাইপের ম্যাথ বুঝতে পারছি কিনা। না না, কোনো প্রবলেম নাই কৌশিক, সেম একই কথা। হ্যাঁ, এই দুই টাইপের ম্যাথই কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সহজ ছোট্ট ছোট্ট বিষয়। লকটাকে এক্স এর মান কেউ লক থেকে কেউ এক্স এর মান বের করবো, শৈশব এটা তো হচ্ছে বেসিক 9-10 এর জিনিস। তারপরে বলি যে ফোরটাকে যে 3.745 আর লকটাকে ওই পাশে গেলে 10 টু দি পাওয়ার চলে আসে। হ্যাঁ, এটা তো আমরা জানি তাই না, যে লগ এই পাশে চলে গেলে কিন্তু 10 টু দি পাওয়ার চলে আসে। মনে পড়ছে ভাইয়া? আচ্ছা, গুড। আচ্ছা, আশা করি মনে থাকার কথা। হুম, এই মানে লকটা ওই পাশে চলে আসলে 10 টু দি পাওয়ারের ইউনিট হিসেবে চলে আসবে। ওকে, তো ওকে, ভেরি গুড ভাইয়া। এরপর এই ম্যাথটা এবার নিজের একটু করা ট্রাই করো তো সবাই, কুইক, এটা সবাই করো। এটা হচ্ছে ভাই এখন লিখবো না, সবাই আগে দেখি চ্যাট বক্সে লিখবা যে ডান, ডি মানে হচ্ছে ডান, পুরো ম্যাথটা করবা, তারপর হচ্ছে ভাইয়া লিখবো। ওকে, হ্যাঁ অতনু করছো, বাকিরা করতে থাকো। ওকে, সো মোটামুটি মনে হয় কয়েকজন করছো, এটা কিন্তু বুঝতে পারতেছো একটু বিয়োগ টিয়োগ করা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ গুড। আচ্ছা, তো চলো এবার হচ্ছে ভাইয়া করি, ভাইয়া করে দেখাই দিই। জিনিসটা একদম সিম্পল, হ্যাঁ যেমনি যেমনি করছিলাম আমরা। দেখো ফার্স্টে হচ্ছে একটু ধরো পেনটা চেঞ্জ করি। দেখো অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে। তো দেখো এন অফ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে কি 10/1000 করতে পারো, চাইলে 2 ml দেওয়া না করলেও সমস্যা নেই। 0.1 ইকুয়াল টু এটার কি লেখা যায় যে 1 × 10⁻³ মোল। আর এন অফ ক্ষার যেটা দেওয়া, এটা দেওয়া আছে 4/1000,
0.1 ইকুয়াল টু হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ মোল। তাহলে আমরা এটাকে সুন্দর মতো কি লিখতে পারি, তাহলে n ক্ষার ইকুয়াল টু n সল্ট ইকুয়াল টু 0.4 ইন্টু 10⁻³ মোল। সুতরাং n CH3COOH যেটা হচ্ছে অবশিষ্ট, অবশিষ্টটা কতটুকু, 1 ইন্টু 10⁻³ মাইনাস 0.4 ইন্টু 10⁻³ ইকুয়াল টু 0.6 ইন্টু 10⁻³ মোল। তাহলে দেন আমরা কি জানি, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। তাহলে ভাইয়া পিকে এটা কত আসতেছে, 4.76 প্লাস লগ এন সল্ট আসে 0.4 ইন্টু 10⁻³ অ্যাসিডটা হচ্ছে 0.6 ইন্টু 10⁻³। তাহলে আমাদের ভ্যালুয়েশন আসা উচিত এখানে কত আসে তোমাদের, দেখি ম্যাক্সিমামের অ্যান্সার, এক মিনিট অ্যান্সারগুলো দেখি তোমাদের, 4.5, 4.3, 4.583 নাকি, 4.583, তাই তো? এই ঠিক আছে, ঠান্ডা মাথায় এই জিনিসটা করে ফেলো, হয়ে গেল। ওকে, জাস্ট কি করব, হ্যাঁ এমএল নাও আর যাই নাও সমস্যা নেই, অ্যান্সার সেমই আসবে ভাইয়া, বুঝছো? যেটাই নিয়ে করো সমস্যা নাই, অ্যান্সার সেম আসবে, 4.583 রিলেটেড আসবে, ঠিক আছে, বা 4.58 রিলেটেড আসবে। আচ্ছা ওকে, এটা হচ্ছে যে অবশিষ্ট অ্যাসিড বের করতে না, মনে আছে যে এটা দেখো, এটা কিন্তু টাইপ, তাহলে অ্যাসিড আর ক্ষার দেওয়া থাকলে আমার অবশিষ্টটা লাগে, আর অ্যাসিড আর লবণ দেওয়া থাকলে কিন্তু লাগে না, ঠিক আছে? সবাই কি বুঝছি ব্যাপারগুলা, কিভাবে কিভাবে করতে হয়? একটু চ্যাট বক্সে জানাও তো কষ্ট করে। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। কারণ লবণ দেওয়া থাকে না মানে কি, ওটা অবশিষ্টটাই আছে, বুঝছো, এই কারণে সামিউন। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথের ব্যাপার স্যাপার। সো চলো নেক্সট স্টেপ, নেক্সটে আসি। একদম বুঝছো, ভেরি গুড। এবার আরেকটা পোল দেখি, এটাও কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার দিও ভাইয়া, হ্যাঁ? নাও পোলটা লঞ্চ করে দিছি, এটার জন্য 2 মিনিট সময় দিলাম এই পোল। সঞ্জিতা 4.36, আচ্ছা আসতে পারে, আমি হচ্ছে দেখে বলবো না, সমস্যা নেই। 4.580 আসে ভাইয়া, সঞ্জিতা একটু চেক করো, হ্যাঁ? ঠান্ডা মাথায় তোমরা হচ্ছে অ্যান্সার গুলো দিও। ওকে, তো আমি মোটামুটি আর 30 সেকেন্ড রাখবো, তোমরা মোটামুটি অ্যান্সার দিও, হ্যাঁ? ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারটা দিও। ওকে, সো একটু ভোট দাও, যারা যারা আসো একটু কষ্ট করে ভোটটা দাও। ওকে, সো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের অফ করা লাগবে পোলটা। সো চলো, লেটস গো।
ওকে, তো অনেকে ভোট দিছো, থ্যাংক ইউ। তো মোটামুটি সি তে বেশি অ্যান্সার দেখাইছো। সো চলো দেখি আসলে কোনটা অ্যান্সার হওয়ার পসিবিলিটিটা বেশি। হ্যাঁ, আচ্ছা দেখো কি বলছে। একটি ক্ষারীয় বাফার দ্রবণের, হ্যাঁ, একটি ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ এর মান এত। ক্ষারীয় বলছে না, তাহলে আমার পিএইচ দিয়ে কিন্তু কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি পিওএইচ দিয়ে। তাহলে পিওএইচ কি হবে, 14 মাইনাস পিএইচ। ঠিক আছে, এটা তো আমরা বুঝি যে এখানে কত হবে, 14 মাইনাস পিএইচ এর জিনিসটা থাকবে। তাহলে আমার কত আসতেছে, 4.97। ওকে, গেল। রাখার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা অনুপাত কত হওয়া প্রয়োজন। দেখো আমরা কি জানি, পিএইচ ইকুয়াল টু পি কে, সরি, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ, মনে আছে, সল্টের ঘনমাত্রা, আমরা চাইলে ঘনমাত্রা দিয়েও করতে পারি, বাই বেইজের ঘনমাত্রা। ওরা চাইছে কি বেইজ বাই সল্ট, তাই না, উল্টাটা চাইছে। তাহলে দেখো জিনিসটা কিভাবে করব। তাহলে পিওএইচ মাইনাস পিকেবি ইকুয়াল টু লগ সল্ট বাই বেইজ। তাহলে সুতরাং সল্ট বাই বেইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার পিওএইচ মাইনাস পিকেবি। তাহলে সুতরাং বেইজ বাই সল্ট, বেইজ বাই সল্ট ইকুয়াল টু হচ্ছে 1/10 টু দি পাওয়ার পিওএইচ মাইনাস পিকেবি। অ্যান্সার আসবে এ। ঠিক আছে, অ্যান্সার আসবে এ। সবাই কি প্রসেসটা বুঝতে পারছি, কেমনে করতে হবে এইসব ম্যাথগুলা বা এইসব টেকনিক্যালিটি গুলা? হ্যাঁ, সব ধরনের জিনিসপত্র ভাইয়া করাই দিচ্ছি যাতে তোমাদের প্যারা না হয়। হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই তো জানাও যে টেকনিক্যালিটিটা বুঝতে পারছো কিনা বা কিভাবে জিনিসগুলো কি হয়েছে এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তাইলেই হবে, আর কোনো প্যারা নাই ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য জিনিসগুলা। ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ আমি জানি সবাই এটা ভুল করে। হ্যাঁ, ওকে, সো চলো। হ্যাঁ, পেজ বসাই করছিলাম, বুঝতে পারছিলাম রে ভাইয়া। ওকে, সমস্যা নাই। তো চলো নেক্সটে। এবার হচ্ছে একটা নতুন কনসেপ্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইপের ম্যাথে আসে আর কি, বুঝছো? তো ইন্টার একটু কম আসে, বাট স্টিল আমি জিনিসটা পুরোটা দেখাবো, ঠিক আছে? ওকে, একটা মিনিট জাস্ট। ওকে, সো চলো আমরা এটা একটু দেখি, এই কনসেপ্টটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে ভাইয়া? এখানে একটা মজার কনসেপ্ট আছে, দেখো। আমরা হচ্ছে অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার দুইটার জন্য পড়ছি। তো আমি দুইটাই পাশাপাশি লিখি, ক্ষারীয় বাফার। আচ্ছা, আমরা কি কি পড়ছি? অম্লীয় বাফার হচ্ছে এন অফ দুর্বল অম্ল ইজ গ্রেটার দেন এন অফ ক্ষার। এখানে পড়ছি এন অফ দুর্বল ক্ষার ইজ গ্রেটার দেন এন অফ অম্ল। আচ্ছা, তাহলে এখানে সুতরাং লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং তো মনে আছে তোমাদের, তাই না? একটু চ্যাট বক্সে লেখো তো, ওই যে যে আগে আগে শেষ হয়ে যায়। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এন ক্ষার, আর এখানে লিমিটিং, হ্যাঁ গুড, থ্যাংক ইউ, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এন অ্যাসিড, এন অম্ল। আর যে শেষ হয়ে যায় তার সমান পরিমাণ কি তৈরি হয়, লবণ তৈরি হয়, তাই না? এটা তো ভাইয়া বলছিলাম। সুতরাং এন ক্ষার ইকুয়াল টু এন সল্ট, এখানে হচ্ছে এন অ্যাসিড ইকুয়াল টু এন সল্ট। তাইলে একটা জিনিস কি বুঝতেছো, যে এখানে এন সল্টটা হচ্ছে ক্ষারের সমানুপাতিক আর অ্যাসিডের ব্যস্তানুপাতিক, উইক অ্যাসিডের ব্যস্তানুপাতিক। আর এখানে হচ্ছে এন অ্যাসিডটা, সরি, এখানের এন সল্টটা হচ্ছে অ্যাসিডের সমানুপাতিক আর বেজের ব্যস্তানুপাতিক, উইক বেজের। এই এই কয়েকটা টপিক এখানে আসছে। এখন এই টপিকের উপর বেস করে আমাদের কয়েকটা সূত্র বানাইতে হবে। মানে এই যে দেখো, সল্টটা কার সাথে সম্পর্কযুক্ত, ক্ষারের সাথে না, তাহলে অ্যাসিডের উল্টা, ওইটা আর কি লিখছে সন্না, বুঝছো? এখানে দেখো সল্টটা অ্যাসিডের সাথে সম্পর্কযুক্ত, হ্যাঁ, মানে ক্ষারের সাথে উল্টা, কারণ অ্যাসিড আর ক্ষার উল্টা না ভাইয়া, ওই ওই সেন্সে আর কি। যেমন অ্যাসিড বাড়লে ক্ষার কমে, ক্ষার বাড়লে অ্যাসিড কমে, এই আর কি। ঠিক আছে, আর কিছু না।
তো গেল। এখানে দেখো, আশা করি সময় বুঝতে পারছো ভাই এখন। তো দেখো আমার কাছে মনে করো এখন আছে হচ্ছে এন উইক অ্যাসিড, উইক অ্যাসিড আছে মনে করো এন বেস, এখানে আছে মনে করো এন সল্ট, আর এখানে আছে এন রিমেইনিং অ্যাসিড, রিমেইনিং অ্যাসিড। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, মনে করো ইয়া নিছিলাম 7টা আর বেজ নিছিলাম 3টা, তাহলে সল্ট হবে 3টা, অ্যাসিড থাকবে 4টা, স্বাভাবিক। এখন সাপোজ চিন্তা করে দেখো, অ্যাসিড অ্যাসিড নিছি মনে করো 7টাই যা আছে তা, ক্ষার বাড়াই দিছি 2টা মানে 5টা হয়েছে, তাহলে কত হয়েছে +2। তাহলে সল্টও কিন্তু হবে 5টা, দেখো +2, অ্যাসিড হয়ে গেছে কিন্তু এখন 2টা মানে -2। কনসেপ্টটা বুঝতে পারছো? এই যে কনসেপ্টটা মিলাও, সল্ট যতটুক বাড়াইছি বা ক্ষার যতটুক বাড়াইছি সল্ট ততটুক বাড়ছে, অ্যাসিড ততটুকুই কমছে। ব্যাপারটা এবার বুঝছো? তোমরা এটা চ্যাট বক্সে জানাও তো। এটাই বোঝানোর চেষ্টা করছি যে ক্ষার যতটুক বাড়াইছি ঠিক ততটুক সল্ট বাড়ছে, ঠিক ততটুক অ্যাসিড কমছে। বুঝছো তো ব্যাপারটা? এই এই সেন্সের উপর বেস করে আমরা হচ্ছে কয়েকটা সূত্র বানাবো, এই আর কিছু না। সহজ সহজ জিনিস, এই জন্যই বলছি যে হচ্ছে একটু ঠান্ডা মাথায় দেখো, হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যতটুকু ক্ষার বাড়াইছি ঠিক ততটুকু কি হয়েছে, মানে সল্ট বাড়ছে ঠিক ততটুকু কি হয়েছে, অ্যাসিডটা কমছে। ওকে, গেল। এবার চলো একটু সামনের দিকে আসি। এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে অম্লীয় বাফারের জন্য সূত্র, এটা হচ্ছে ক্ষারীয় বাফারের জন্য সূত্র। যেখানে আমি তোমাদের লিখে দিই এন এ বা এন ই এ, এটা হচ্ছে এক্সট্রা অ্যাসিড, যেটা বাইরে থেকে যোগ করি, এক্সট্রা অ্যাসিডের মোল সংখ্যা, ঠিক আছে? মোল সংখ্যা। আর এন বি ইকুয়াল টু এন ই বি, এটা হচ্ছে এক্সট্রা ক্ষারের মোল সংখ্যা বা এক্সট্রা বেজের মোল সংখ্যা। তোমরা জিনিসটা বুঝে যাবে এখনই। দেখো, মনে আছে আমরা হচ্ছে অতিরিক্ত কি যোগ করছিলাম? ক্ষার। ক্ষার যোগ করছিলাম, লবণ বাড়ছিল, আর ক্ষার যোগ করাতে অ্যাসিড কমছিল। দেখছো, লবণের সাথে প্লাস, অ্যাসিডের সাথে মাইনাস। ঠিক তেমনি অ্যাসিড হলে কি হবে? উল্টা। আর এদের ক্ষেত্রে তো কমপ্লিটলি উল্টা। বুঝছো? ঠান্ডা মাথায় একটু দেখো আগে, মনোযোগ দিয়ে, তারপর জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। ঠান্ডা মাথায় পুরোটা দেখো। ওকে, গুড গুড, মোটামুটি দেখতেছো কয়েকজন। হুম, ভেরি গুড, তোমাদের রেসপন্স গুলো খুব ভালো, থ্যাংক ইউ। প্লাস মাইনাস আমি অবশ্যই বলবো, আবার সমস্যা নেই, একটু পরেই বলবো, তোমরা একটু দেখো আগে ভাইয়া, আমি এখনই বলবো, টেনশনের কোনো রিজনই নেই। ওকে, ঠিক আছে। তাহলে ঠান্ডা মাথায় শোনো, এর আগের স্লাইডটা একটু খেয়াল করো। আমরা অম্লীয় বাফারে কি অ্যাড করছিলাম দেখছো? ক্ষার যোগ করছিলাম, ক্ষারের যোগ করাতে লবণের সাথে যোগ হয়েছে, অ্যাসিড থেকে বিয়োগ হয়েছে, খেয়াল করছো? এইখানে দেখো, এই যে লাস্টের পার্টটায় দেখো, লাস্টের পার্টটা খেয়াল করো, এখানে কি হয়েছে আসলে? ক্ষার যোগ করছি, লবণ বাড়ছে, ক্ষার যোগ করছি, অ্যাসিড কমছে। আচ্ছা, সহজভাবে তোমাদের বুঝাই, হ্যাঁ? অম্লীয় বাফারে অম্ল দিলে অম্ল বাড়বে, লবণ কমবে। ক্ষারীয় বাফারে যদি ক্ষার দেই, ক্ষার বাড়বে, লবণ কমবে। সহজ কথা। একটু চিন্তা করে দেখো এরকম, হ্যাঁ? তাইলেই বুঝবা এটা একটা অম্লীয় বাফার। তাইলে আমি যদি ক্ষার দেই তাহলে অবশ্যই অম্ল থেকে বিয়োগ হবে, তাহলে লবণের সাথে যোগ তো হবেই। আর এটা একটা অম্লীয় বাফার, আমি অম্ল দিছি তাহলে অবশ্যই অম্ল অম্ল যোগ হবে, লবণ থেকে বিয়োগ হবে, শেষ। এখানে দেখো, এটা একটা ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফারে অম্ল দিছি তাহলে তো ক্ষার থেকে বিয়োগ হবে, লবণের সাথে যোগ হবে। ক্ষারীয় বাফারে অতিরিক্ত ক্ষার দিছি তাহলে ক্ষার ক্ষারের সাথে যোগ হবে, লবণ থেকে বিয়োগ হবে, শেষ। কারণ এখানের যে সল্টটা, এই সল্টটা হচ্ছে কার সমানুপাতিক? ক্ষারের সমানুপাতিক। আর এখানের যে সল্টটা সেটা কার সমানুপাতিক? অ্যাসিডের সমানুপাতিক। এবার কি কনসেপ্টটা বুঝতে পারছি আমরা সবাই? একটু চ্যাট বক্সে লেখো তো কষ্ট করে। আচ্ছা, গুড। এই হচ্ছে ঘটনা। ছোট্ট ছোট্ট কনসেপ্ট, হ্যাঁ, সহজ। এখানে হচ্ছে প্যারা খাওয়ার মতো আশা করি কিছু নাই, হ্যাঁ? ওকে, তাহলে এটা আশা করি সবাই বুঝছি। ধন্যবাদ সবাইকে। সো দেন চলো সামনের দিকে যাই। এই যে ম্যাথ, এবার এই ম্যাথটা আপনারা কুইকলি করে ফেলবেন। এখানে কি দেওয়া আছে দেখেন, অ্যাসিড দেওয়া আছে, লবণ দেওয়া আছে, এক্সট্রা অ্যাসিড দেওয়া আছে। তাহলে দেখেন এন
উইক অ্যাসিড, উইক অ্যাসিড, হ্যাঁ, কত দেওয়া আছে 500 ডিভাইড বাই 1000 ইন্টু 0.01, এটা এন সল্ট, সল্ট দেওয়া আছে ডিরেক্টলি 200 ডিভাইড বাই 1000 ইন্টু 0.01, আর এটা এন এক্সট্রা অ্যাসিড ইএ, এক্সট্রা অ্যাসিড কত দেওয়া আছে 50 ডিভাইড বাই 1000 ইন্টু 0.02। একটু পরে একটা ম্যাজিক দেখাবো, হ্যাঁ, আগে মনোযোগ দিয়ে শুনবা তারপর দেখাবো, হ্যাঁ। ঘটনা আছে এখানে, একটা মজার একটা ঘটনা আছে। যাই হোক, তো আগে হচ্ছে দেখাই দিই, তারপর বলবো ম্যাজিকটা কি। ওকে, তো দেখো, এন উইক অ্যাসিড উইক বেস, আমরা হচ্ছে পিএইচ তো নির্ণয় করব, তাই তো। পিএইচ হচ্ছে আমি দুইটা করে নির্ণয় করব, হ্যাঁ, তোমরা পরীক্ষায় একটা নির্ণয় করবা, আমি দেখাই দিচ্ছি আর কি, হ্যাঁ, জাস্ট এমনি। দেখো এটার ভ্যালু আসতেছে হচ্ছে 5 ইন্টু 10⁻³ মোল, এটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁻³ মোল, এটা হচ্ছে 1 ইন্টু 10⁻³ মোল। আচ্ছা, এবার হচ্ছে পিএইচ বিফোর অ্যাডিং HCl, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। তাহলে এটা যদি বসাও খুব সহজে তোমাদের একটা অ্যান্সার আসা উচিত, সেটা কত আসা উচিত 3.98। আচ্ছা, এটা হচ্ছে পিএইচ আফটার অ্যাডিং HCl, এটাও দেখাই দিই। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, অ্যাসিড যেহেতু যোগ করছি তাহলে এন ইএ অ্যাসিডের সাথে আর মাইনাস এন ইএ, এরকম। এটা যখন হিসাব করবো তখন আসবে 3.6, এটা আসবে। ওকে, জাস্ট এইটুকু একটা লেখো, আমি একটু পরে তোমাদেরকে বলতেছি ঘটনাটা কি। একটু এই ম্যাথটা একটু করে ফেলো তো, এটাও কিন্তু সেম, একদম সেম টু সেম। দেখো এখানে হচ্ছে এন উইক অ্যাসিড কি দেওয়া, দেখো 500 ডিভাইড বাই 1000 ইন্টু 0.01, 5 ইন্টু 10⁻³ মোল, তারপর এন সল্ট ইকুয়াল টু 200 ডিভাইড বাই 1000 ইন্টু 0.01 ইকুয়াল টু 2 ইন্টু 10⁻³, আর এখানে আছে এন বেস, এক্সট্রা বেস, তাই না, ইবি, ইবি এটা কত আছে 5 বাই 1000 ইন্টু 0.01 ইকুয়াল টু কত আছে দেখো, সহজ, 5 ইন্টু 10⁻⁵ মোল। তাহলে দেখো সেম কাহিনী, পিচ 1000 দিয়ে ভাগ, হ্যাঁ না করলেও হয়, আসলেও হয়, জাস্ট ভাগ করে রাখাটা সেফ আর কি, হ্যাঁ, স্যাররা খুশি হয় আর কি। পিএইচ বিফোর অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকেএ, পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, এটা হিসাব করলে আসা উচিত ওই যে আগের মতোই 3.98, কিন্তু পিএইচ আফটার অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি আসে দেখো, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট, সল্টের সাথে যোগ হবে আর অ্যাসিড থেকে হচ্ছে বিয়োগ হবে। এটার ক্ষেত্রে অ্যান্সার আমাদের এক্স্যাক্টলি এটাই আসে, মানে জাস্ট 3.997, 3.997। ওকে, এটা আসে। তো ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। হুম, দেখি। তো তোমরা মোটামুটি ভাইয়াকে আগে একটু চ্যাট বক্সে জানাও যে এই ম্যাথের প্রসেসটা তো বুঝছো, তাই না, কিভাবে ম্যাথটা করতে হবে। তোমরা ভাইয়াকে একটু চ্যাট বক্সে জানাও যে প্রসেসটা তোমরা বুঝছো কিনা, বাকিটা আমার কাজ। ঠিক আছে, তোমরা খালি জানাও যে প্রসেসটা বুঝছো কিনা। ওকে, ক্লিয়ার, গুড। না না, এমসিকিউ তো এরকম বড় ম্যাথ আসবে না কোনোদিনও না, হ্যাঁ, এমসিকিউ তো বড় ম্যাথ আসবে না, প্যারা নাই। আচ্ছা, তাহলে এটা দেখছো, হ্যাঁ, প্রসেসটা বুঝছো। ওকে, এবার
তোমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি বাফার দ্রবণ রয়েছে, হ্যাঁ, বা নিচের কোনটি এখনো বাফার দ্রবণ আছে কিনা। ওকে, মানে কোনটা এখনো বাফার দ্রবণ আছে কিনা, এটা হচ্ছে কথা। আচ্ছা, ব্যাপার হলো কি, বাফার দ্রবণ থাকার জন্য একটা লিমিট আছে। ডেল্টা পিএইচ যদি 0.05 হয় বা তার কম হয়, তাহলেই হচ্ছে এটা বাফার দ্রবণ থাকবে। মানে বুঝছো তো, আমি একটা দ্রবণ নিছি, তার মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার দিছি, ঠিক আছে, সামান্য অ্যাসিড বা ক্ষার দিছি, তাহলে কি হয়েছে, তার তেমন কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সে কিন্তু একটা বাফার দ্রবণ। ব্যাপারটা কিন্তু বুঝছো। হুম। তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের এখানে ডেল্টা পিএইচ কত, 3.98 মাইনাস 3.997, তাহলে কত হয় দেখো, 3.997 না, ওয়েট আমি তো উল্টা লিখছি, দাঁড়াও, 3.997 মাইনাস 3.98, তাহলে 0.017, তাই তো, 017 গেল। এর আগেরটাতে কত দেখো তো ডিফারেন্স, এখানে দেখো তো, ডেল পিচ 3.98 মাইনাস 3.6, 0.38, ঠিক না? তাহলে বলো তো, বাফার অ্যাকচুয়ালি কোনটা আছে, প্রথমটা না দ্বিতীয়টা, বলো কোনটা এখনো বাফার দ্রবণ আছে। ওই যে বলে না বাফার দ্রবণ রয়েছে এখনো, কোনটি ব্যাখ্যা করো। তাহলে বলো তো কোনটা এখনো বাফার আছে, সেকেন্ডটা না? না না, এই বিফোরটা কেন লিখছি ভাইয়া জানো শোন না, এই যে এই কারণে ম্যাথ করতে কাজে লাগে না, এই যে তোমাদের এটা বোঝানোর জন্য শোন না, হ্যাঁ। দেখো, বাফার দ্রবণ যদি টিকে থাকতে হয় তাহলে কি হবে, পিএইচ এর পরিবর্তন 0.05 এর বেশি হওয়া যাবে না, হ্যাঁ। তো দেখো দ্বিতীয়টাতে কিন্তু কম আছে, প্রথমটাতে কিন্তু অনেক বেশি, দেখছো? তাহলে দ্বিতীয়টা কিন্তু এখনো বাফার দ্রবণ আছে। তো এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে এটা করানো। আরেকটা সহজ জিনিস দেখো, এই দেখো এখানে এক্সট্রা অ্যাসিডটা যোগ করছিলাম কতটুকু দেখো, 1 × 10⁻³ আর এখানে এক্সট্রা খাটটা যোগ করছিলাম কত দেখো তো, 5 × 10⁻⁵। তাহলে বলো তো ভাইয়া একটা জিনিস, যে আমরা সামান্য পরিমাণ কোথায় নিছি, সেকেন্ডটায় না? ব্যাপারটা বুঝছো? এই জন্যই বাফার দ্রবণের সংজ্ঞায় বলতো, আমরা বাফার দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার দিলে তার পিএইচটা ঠিক থাকে, বেশি দিলে নষ্ট হয়ে যায়। এবার কি সংজ্ঞার সাথে মিলছে? জাস্ট এইটুক দেখানোর জন্য এই পুরো কষ্টগুলো করা, ঠিক আছে? এবার বলো সংজ্ঞার সাথে মিলছে না? যে যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যাই দেই না কেন, পিএইচ এর মান তেমন একটা পরিবর্তন হয় না, তাকেই তো বাফার বলে। এই যে সামান্য পরিমাণ দিলে চেঞ্জ হয় না, কিন্তু বেশি দিলে চেঞ্জ হয়, সেটাই একদম প্রমাণ করে দেখাইছি। ওকে, সেটা হচ্ছে একদম প্রমাণ করে দেখাইছি। ক্লিয়ার? তাহলে পিএইচ এর মানে বাফারের সংজ্ঞাটা কি, যেখানে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার দিলে তার পিএইচ এর তেমন পরিবর্তন হয় না। আর এখানেও আমরা দেখাইছি যে বেশি দিলে চেঞ্জ হয়ে যায়, অল্প দিলে তেমন একটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি মাহি, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি সংজ্ঞাটা কিভাবে বাফার কাজ করে, কতটুক মানে অল্প দিলে হয় বেশি দিলে হয় না, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সবাই ক্লিয়ার না ভাইয়া, বলো তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই বাফার দ্রবণগুলো দিয়ে যে বিভিন্ন ধরনের খাদ্য টাদ্য সংরক্ষণ করা হয়, যেমন ওই যে আচারের মধ্যে ভিনেগার টিনেগার দেয় না, ওগুলো তো বাফার ভাইয়া, বুঝছো? এই আর কি। আচ্ছা, ভেরি গুড, আশা করি এখন তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো বাফার নিয়ে, আশা করি আর কোনো প্যারা খাবা না। আচ্ছা, এবার দেখো পিএইচ এর গুরুত্ব। তো পিএইচ এর গুরুত্ব নিয়ে তো আসলে বলার মতো তেমন কিছু নাই, তোমরা খুব ভালো মতোই জানো। ওই যে কৃষি ক্ষেত্রে পিএইচ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? ওই যে অম্লীয় মাটিতে ক্ষার দেওয়া হয়, ক্ষারের মাটিতে অম্লীয় দেওয়া হয়, হ্যাঁ। হ্যাঁ এক্স্যাক্টলি কিয়াফাত, 0.05 এর বেশি হলে সমস্যা, ঠিক আছে, কম হইলে সমস্যা নেই। ওকে, এই কৃষি ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আবার ওই যে তোমরা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে না, ফেস ওয়াশ টেস ওয়াশ যা যা দাও, স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য পিএইচ অনেক ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে যে রান্না বান্না, রান্না বান্নার ব্যাপার স্যাপার, হ্যাঁ, এগুলোর জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে মনে করো বিভিন্ন ধরনের গবেষণা, গবেষণার জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে, এক্সেট্রা। তো এই শ্যাম্পুতে পিএইচ ইউজ করা হয়, খাওয়া দাওয়া, গবেষণা, ফল ফ্রুট, সংরক্ষণ, কৃষিক্ষেত্র, হ্যাঁ, স্কিন কেয়ার, তো সব কিছুতেই আসলে পিএইচটা দরকার, হ্যাঁ। এই হচ্ছে ঘটনা। তো মোটামুটি পিএইচ এর গুরুত্ব তো অপরিসীম, কারণ কি একটু পিএইচ গড়বড় হলে কিন্তু সমস্যা। যেমন তোমার কোন একটা জায়গায় অম্লীয় পরিবেশ আছে, তুমি যদি আরো অম্ল ঢালো, জিনিসটা খারাপ না? তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি একটা অম্লীয় পরিবেশের মধ্যে একটা ক্ষার ঢালো, তখন কি হবে ভাইয়া বলো তো, জিনিসটা নিউট্রাল হয়ে যাবে, বুঝতে পারছো? এই, না না না, এরকম আসে না সামিয়া। আচ্ছা, গেল। তাহলে বলো, আমরা মোটামুটি বাফার পিএইচ থেকে যাই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ পারবো।
একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানাও কষ্ট করে। ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো এই কনফারেন্সটাই তো ভালো লাগে রে ভাইয়া। থ্যাংক ইউ। এই যে তোমরা পারবা বললে মনে করো আমার মধ্যে এটা সাহস এসে পড়ে। হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। বিয়ার বেসিস কোনটা? ও এটা খার, খার ভাইয়া সাদিক। হ্যাঁ, তো ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এর বাইরেও নাই ভাইয়া, কিন্তু একদম অ্যাডমিশন পর্যন্ত কভার করে দিছি, বুঝছো? এই তো আজকে ক্লাস হচ্ছে আমাদের এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ক্লাসটা করার জন্য। আর হ্যাঁ, কিছু হ্যান্ড রেজ নিব ভাইয়া। ওকে, কিছু হ্যান্ড রেজ নিব। তো তোমাদের হ্যান্ড রেজ অপশনটা একটু অন করে দিচ্ছি ভাইয়া। তোমাদের অনেক ধন্যবাদ কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। হ্যাঁ, ওকে, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু কারো কোনো হ্যান্ড রেজ নাই, সো আশা করি আমরা ক্লাসটা শেষ করতে পারি। হ্যাঁ, দেখছো আমাদের জিনিসগুলো সব শেষ, সহজ কিন্তু পড়াশোনা। তো যাই হোক, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমাদের দেখা হবে, কথা হবে। সবাই একটু সাবধানে থাকো, ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ নেক্সট দিন তো আমরা আরো নতুন নতুন মজার মজার টপিক পড়বো। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ রোজন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর স্টুডেন্টের যেহেতু কোনো হ্যান্ড রেজ নাই বা কোনো কোশ্চেন নাই, তো ঠিক আছে ভাইয়া, লিখ নেন আর পিডিএফটা ভাই একটু আপলোড দিয়ে দিন। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের যদি হচ্ছে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, তোমাদের কোনো উদ্ভাস রিলেটেড কোর্স ওরা দেখতেছি না, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত ছিল। আর এরপরে যদি কোনো কোর্সে থাকে, তোমাদের রুটিনের নিচে আমাদের অনেক ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে, তোমার যে রেসপেক্টিভ ব্রাঞ্চ আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা আমার নাম্বার, সোহেল নাম্বার দেওয়া আছে। তো তোমরা তোমাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।